আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্ন টিভিতে। ইসরায়েলে ১৫০০ রকেট ও মিসাইল হামলা চালালো ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলো, ফলে কার্যত জ্বলছে ইসরায়েল। ইতিমধ্যেই প্রধান বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে, নিহত হয়েছে ৬ ইসরায়েলি। এছাড়া ইসরায়েলি সামরিক জিপে হামাসের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও ৪ সেনা হতাহত হয়েছে। এদিকে ইসরায়েলের গর্ব চূর্ণ বিচূর্ণ, ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হচ্ছে আয়রন ডোম। অন্যদিকে ফিলিস্তিনে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় ক্রমে বাড়ছে শহীদদের সংখ্যা। প্রচণ্ড ক্ষেপেছেন তুরস্কের প্রেসিডেন্ট। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অ্যাকশন চায় তুরস্ক। আরও শক্তিশালী সমর্থন দিবে ইরানের সেনাবাহিনী, কি বলছে সৌদি আরব এবং ওআইসি, এবং সামরিক জোট কোয়াডে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র। দখলদার ইহুদিবাদী জঙ্গি বিমানগুলো গাজার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। গাজা ইসরায়েলি এসব হামলায় শহীদ ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৫৩ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ৩০০-র বেশি ফিলিস্তিনি। শহীদদের মধ্যে ১৪ শিশু ও ৫ নারী রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। শহীদদের মধ্যে ইসলামী জিহাদে ৩ জন প্রতিরোধ যোদ্ধা রয়েছেন। এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলে তাদের রকেট ও মিসাইল হামলা বৃদ্ধি করেছে। ইসলামী জিহাদ বলেছে, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে, তারা কোনোভাবেই পিছু হটবে না। গাজা থেকে ইসরায়েলে ১৫০০ ক্ষেপণাস্ত্র ও রকেট ছোড়া হয়েছে বলে ইসরায়েলি বাহিনী জানিয়েছে। এদিকে ফিলিস্তিনিদের ট্যাঙ্ক বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সেনাবাহিনীর একটি জিপে আঘাত হেনেছে। এর ফলে একজন ইহুদিবাদী সেনা নিহত ও অন্তত ৩ জন আহত হয়েছে। নিহত ইসরায়েলি সেনার নাম ওমের তাবিব। ইসরায়েলি সেনাবাহিনী তাদের জিপে ফিলিস্তিনি কর্নেট ক্ষেপণাস্ত্রের আঘাতের সত্যতা স্বীকার করলেও হতাহতদের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েলি হাসপাতাল সূত্র একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্টের একজন সাংবাদিক জানিয়েছেন, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় নাতিফ হাসারা এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর জিপে ট্যাঙ্ক বিধ্বংসী কর্নেট ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এটি গাজা থেকে নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের এই এলাকায় ফিলিস্তিনিদের অন্যান্য ক্ষেপণাস্ত্রের হামলা অব্যাহত রয়েছে বলে টাইমস অফ ইসরায়েল পত্রিকার এক সাংবাদিক জানিয়েছেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে বলেছে, তারা ২টি কর্নেট ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করেছে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে ২ ইহুদিবাদী আহত হয়েছে বলে কোনো সূত্র জানিয়েছে। তবে এই ঘটনা ছাড়াও ফিলিস্তিনিদের রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের ৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ইসরায়েলি দৈনিক হারেজ এ তথ্য জানিয়েছে। এশকেলন শহরে ২ জন, তেল আবিবের রিশন এলাকায় একজন প্রাণ হারিয়েছে। ট্যাঙ্ক বিধ্বংসী রকেটের হামলায় একজন নিহত হয়েছে বলেও পত্রিকাটি জানিয়েছে। তবে কোথায় ঘটনাটি ঘটেছে তা উল্লেখ করেনি। ফিলিস্তিনিদের হামলায় গোটা ইসরায়েলের জীবনযাত্রায় ব্যাহত হচ্ছে বলে ইসরায়েলি পত্রিকায় স্বীকার করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বেন গুরিয়ন বিমানবন্দর। এদিকে ফিলিস্তিনি যোদ্ধাদের মুহুর্মুহুর রকেট হামলা পুরোপুরি ঠেকাতে পারছে না ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এর সুরক্ষা বলয় ভেদ করেই মঙ্গলবার রাতে একটি ইসরায়েলি পাইপলাইনে আঘাত করেছে ফিলিস্তিনি রকেট। এতে পাইপলাইনের একটি বড় অংশে আগুন ধরে যায়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে। চ্যানেল 12 প্রচারিত ভিডিও ফুটেজে ইসরায়েলের আশকেলন শহরের একটি পাইপলাইনে জ্বালানি ট্যাঙ্কারে আগুন জ্বলতে দেখা গেছে। তবে এই হামলায় আশকেলন বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়নি বলে জানিয়েছে চ্যানেল 13। ইসরায়েলি সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানিয়েছে, গত কয়েকদিনে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে অন্তত ১৫০০ রকেট নিক্ষেপ করেছেন ফিলিস্তিনিরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের রকেট হামলায় গত ৩ দিনে ইসরায়েলে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে মঙ্গলবার রাতেই মারা গেছেন ৩ জন, আহত হয়েছেন আরও কয়েক ডজন। অন্যদিকে ফিলিস্তিনে পবিত্র রমজানের শেষ সময়ে ইসরায়েলের প্রচণ্ড ক্ষিপ্ত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি চান ইসরায়েলকে আন্তর্জাতিক সম্প্রদায় একটি প্রতিরোধমূলক উচিত শিক্ষা দিক। এ নিয়ে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলোচনা করেছেন। পুতিনকে তিনি জানিয়ে দিয়েছেন, আঙ্কারা চায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অ্যাকশন। এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। তিনি পুতিনকে সাফ জানিয়ে দিয়েছেন, এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে একটি প্রয়োজনীয় পদক্ষেপ আছে, তা হল ইসরায়েলকে প্রতিরোধমূলক উচিত শিক্ষা দিক। এই প্রতিক্রিয়া সবার মাঝে ছড়িয়ে দিয়ে কাজ করে যাচ্ছে আঙ্কারা। একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের রক্ষার জন্য সেখানে আন্তর্জাতিক শান্তিরক্ষী পাঠানোর প্রক্রিয়া নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছিলেন। ২০১৮ সাল থেকে এই প্রস্তাবটি সামনে ঠেলে দিয়েছে তুরস্ক।
অপরদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনগুলোকে আরও শক্তিশালী সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের নিন্দা করেছে ইরানের এই বাহিনী। গতকাল বুধবার এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন ও ইন্তিফাদাকে সমর্থন দেয়াকে ঐতিহাসিক ও অনস্বীকার্য মিশন বলে বিবেচনা করে এলিট ফোর্স। এই সমর্থন শহীদ জেনারেল কাসেম সুলাইমানির কর্মধারার অংশ। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর সঙ্গে আইআরজিসির সম্পর্ককে প্রশংসনীয় বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। পবিত্র রমজান মাসের শুরু থেকেই ইহুদিবাদী সেনারা আল-আকসা মসজিদের মুসল্লিদের উপর বহুবার বর্বর হামলা চালিয়েছে। এছাড়া জেরুজালেমে আল-কুদস শহরের শেখ জাররা শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি নাগরিকদের উচ্ছেদ করার ঘৃণ্য তৎপরতা চালিয়ে আসছে ইসরায়েল। এর প্রতিবাদে ফিলিস্তিনি জনগণও ফুঁসে উঠেছে। তাদের পাশে দাঁড়িয়েছে গাজা ভিত্তিক প্রতিরোধকামী সংগঠন হামাস ও ইসলামী জিহাদ আন্দোলনের মতো সংগঠন। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানিয়েছে এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। এক জরুরি বৈঠক শেষে সৌদি নগরী জেদ্দা ভিত্তিক এই সংগঠনের এক বিবৃতিতে বলা হয়েছে, ওআইসি ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি দখলদারি কর্তৃপক্ষের বারংবার হামলার কঠোর নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে সংস্থাটি ফিলিস্তিনি জনগণকে তার ভূমি থেকে উচ্ছেদ, জোর করে তাদের জমি দখল এবং ইহুদি বসতি নির্মাণেরও নিন্দা জানাচ্ছে। এদিকে সৌদি আরব ইসরায়েলের এই হামলাকে নির্মম হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। এরপরই ওআইসি ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। পবিত্র নগরী মক্কায় মঙ্গলবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলুর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে আলোচনা হয়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, ঈদুল ফিতরের পর ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। সবশেষ বাংলাদেশ ও কোয়াড জোট প্রসঙ্গ। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দারুণ শক্তিশালী মন্তব্য করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, নিজেদের মতো সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাংলাদেশের আছে। বাংলাদেশের সার্বভৌমত্ব এবং তাদের পররাষ্ট্র নীতির সিদ্ধান্ত গ্রহণের অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল। 4 জাতি জোট কোয়াডে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা প্রসঙ্গে চীনের রাষ্ট্রদূতের দেয়া এক বক্তব্যের প্রেক্ষিতে এসব মন্তব্য করেন নেড প্রাইস। গত মঙ্গলবার এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, বাংলাদেশের চীনের রাষ্ট্রদূতের ওই বক্তব্যের বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা আগেও স্পষ্ট করেছি যে কোয়াড হচ্ছে অনানুষ্ঠানিক, প্রয়োজনীয় এবং বহুপক্ষীয় একটি ব্যবস্থা। এর উদ্দেশ্য হল অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের লক্ষ্যকে এগিয়ে নেওয়া। কোয়াডে যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের মতো গণতান্ত্রিক দেশগুলো রয়েছে। কোয়াডে বাংলাদেশের যুক্ত হওয়া বা না হওয়ার প্রসঙ্গে নেড প্রাইস বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সম্পর্ক রয়েছে। যেটুকু বলতে পারি, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নিজেদের মতো করে পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত গ্রহণের অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল। উল্লেখ্য, গত সোমবার এক অনুষ্ঠানে বাংলাদেশকে কোয়াডে যোগ না দেওয়ার পরামর্শ দেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। কোয়াডকে চীন বিরোধী জোটে আখ্যা দিয়ে লি জিমিং বলেন, এতে বাংলাদেশের অংশগ্রহণের সিদ্ধান্ত দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষতি করবে। চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের এমন বক্তব্যের জবাবে পরদিন ঢাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমিন বলেন, এটা নিয়ে আমাদের বিশেষ কিছু বক্তব্য নেই, তবে কি করব আমরা তার সিদ্ধান্ত আমরাই নেব।